এসএসসির সিলেবাস কি হবে, প্রস্তুতি পর্ব কেমন হবে, বই কি পড়বো, এই সমস্ত বিষয়ের সাথে সাথে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু থেকে যায়। সেটা হচ্ছে আগত পরীক্ষাতে কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে। আমরা বিগত বছরগুলিতে যেরকম কোশ্চেন ধরে দেখেছি সেইভাবেই কি আমরা পড়াশোনা করব, নাকি একটু বদলের কথা ভাববো, আর যদি বদল হয় তাহলে কেমন বদল হতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করব। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসসিসিআই। আমরা যখন এসএলএসটি হিস্ট্রির প্রিপারেশনে বসছি তখন একেবারে প্রাচীন যুগের ইতিহাসের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওয়ান লাইনার বেসিস পড়ে থাকি। হ্যাঁ, এবারেও আমরা বিভিন্ন উপাদানের যে সমস্ত বিষয়গুলো পড়ি সেগুলোর ক্ষেত্রে অবশ্যই ওয়ান লাইনার আমরা মাথায় রাখবো, তার সাথে সাথে কিন্তু সেই উপাদানের কিছু কিছু ব্যাখ্যা আমরা মনে রাখার চেষ্টা করব আগত পরীক্ষার প্রিপারেশনের জন্য। এবার যদি বলি যে কোশ্চেনের ধরন কি রকম ভাবে বদল হতে পারে, অর্থাৎ কেমন কেমন স্ট্রাকচারের কোশ্চেন আমাদের ফেস করতে হতে পারে, সেক্ষেত্রে 5টি বিষয়ের কথা উল্লেখ করার চেষ্টা করব। একেবারে প্রথমেই বলবো স্তম্ভ মেলানো। স্তম্ভ মেলানোর প্রশ্ন কিন্তু আমরা খুব যে বেশি একটা ইতিপূর্বে এসএলএসটির পরীক্ষায় দেখেছি তা কিন্তু নয়। যদি বদল হয় তাহলে এই স্তম্ভ মেলানোর প্রশ্নের সংযোজন হতে পারে। আর ঘটনার ক্রম অনুসারে সাজানো, যেটা কিন্তু আমরা নেটের ক্ষেত্রে বা সেটের ক্ষেত্রে দেখে থাকি, সেই বিষয়টা এসএলএসটি-তে সংযোজিত হতে পারে। উক্তি ও বিবৃতি, অর্থাৎ কিনা স্টেটমেন্ট বেসড প্রশ্ন, এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমরা এসএলএসটি-তে প্রায় পাইনি বললেই চলে। আর তার সাথে অ্যাসারশন রিজনের কথা কিন্তু ভুলে গেলে চলবে না। যুক্তি এবং বিবৃতি, এই ধরনের প্রশ্নপত্রও কিন্তু আমাদের ফেস করতে হতে পারে। আরো শেষে আরো একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ভুল জোড়াটি খোঁজা। তো এই রকম স্ট্রাকচারের প্রশ্ন কিন্তু আমরা নেট এবং সেটের ক্ষেত্রে দেখি, ভালো মতোই দেখি। যদি নতুন সংযোজন হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে এই 5 রকমের প্রশ্ন কিন্তু আমাদের ফেস করতে হতে পারে। এছাড়াও আরো বিভিন্ন ধরন আছে, সেটাও আমি বলার চেষ্টা করব। তার আগে দেখে নেব একটু কয়েকটা স্যাম্পল প্রশ্ন। যেরকম নিচের ঘটনাগুলোকে সঠিক কালানুসারে সাজাতে বলা হয়েছে, যেখানে কনৌজের যুদ্ধ, চৌসার যুদ্ধ, ঘরঘরার যুদ্ধ এবং পানিপথের প্রথম যুদ্ধের উল্লেখ রয়েছে। এবং উত্তরের ক্ষেত্রে যে অপশন রয়েছে ভালো করে দেখতে হবে, সেটা হচ্ছে এই যে 4-3-2-1 বা 4-1-3-2, অর্থাৎ কি আমার প্রত্যেকটা সাল, প্রত্যেকটা যুদ্ধের সালই কিন্তু আমাকে সঠিকভাবে জানতে হবে, তবে গিয়ে আমি এই সঠিক নম্বরে সাজাতে পারবো। এমন নয় কি যে প্রথমটা বা দ্বিতীয়টা জানলাম, কোনো একটা ভুলে গেছি, সেক্ষেত্রে আর একটার সাথে কনফিউশন হলো, তাহলে কিন্তু কি হবে, আমাদের উত্তর কিন্তু ভুল হয়ে যেতে পারে। সুতরাং সাল তারিখের হিসাব একদম সঠিকভাবে কিন্তু আমাদের পড়াশোনার মধ্যে রাখতে হচ্ছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলবো, এই যে এখানে প্রশ্নটির যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেখানে এই যে ঘটনা, প্রথম পানিপথের যুদ্ধ 26-29, ঘরঘরার যুদ্ধ, তারপর চৌসার যুদ্ধ, তারপর কনৌজের যুদ্ধ, আমাদের কিন্তু তাহলে প্রত্যেকটা ঘটনা সময় অনুযায়ী এবং যদি কার্যকারণ ব্যাখ্যা অনুযায়ীও মনে রাখতে পারি, তাহলেও কিন্তু এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা সুবিধা পেতে পারি। এবার চলে আসি স্তম্ভ মেলানো। স্তম্ভ মেলানোর ক্ষেত্রে একদিকে বইয়ের নাম দিয়ে দেওয়া হলো, অন্যদিকে লেখকের নাম দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি জোড়া ভুল, অর্থাৎ কিনা যে বইয়ের নাম দেওয়া হয়েছে তার পাশে সঠিক লেখকের নাম দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রত্যেকটাই সঠিকভাবে জেনে থাকলে কনফিডেন্সের সাথে উত্তর করাটা সুবিধা হবে। এবার চলে আসি বেশ সুন্দর একটা প্রশ্ন, যেখানে লেখা হচ্ছে একটি বিবৃতি, অর্থাৎ কিনা এই উক্তিটি কে করেছেন। কি উক্তি? আমি দিল্লির সিংহাসন একজন যোগ্যতম নারীর জন্য রেখে যাচ্ছি। এই উক্তিটি কে করছেন? ইলতুৎমিশ, বলবন নাকি রাজিয়া? ভীষণ সুন্দর একটি প্রশ্ন। এখানেও কিন্তু ইতিহাসের ধারণা থাকলে অতি সহজে কিন্তু এই বিষয়টার উত্তর দেওয়া সম্ভব। আবার দেখব আর একটা প্রশ্ন, যেখানে অ্যাসারশন এবং রিজনের প্রশ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ যুক্তি বিবৃতির প্রশ্ন। বলা হচ্ছে আলাউদ্দিন খলজি দিল্লিতে বাজার দর নিয়ন্ত্রণ চালু করেছিলেন। তার কারণ কি ছিল? তার কারণ তিনি সাধারণ মানুষের কল্যাণ করতে চেয়েছিলেন। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে উত্তরের যে অপশনগুলো থাকে, সেটা কিন্তু কখনো থাকে এ এবং আর দুটোই ঠিক, আর এর সঠিক ব্যাখ্যা, এই ধরনের কিন্তু 4টি বিকল্প আমাদের কাছে অপশন চলে আসে। তো সেক্ষেত্রেও খুব সুন্দর করে প্রশ্নটা পড়ে নিয়ে তবে কিন্তু উত্তর করলে আমরা সঠিক উত্তরটা খুঁজতে পারবো। এবার চলে আসি আরো একটি ধরনের প্রশ্ন, যেখানে বলা হচ্ছে কোনটি সঠিক নয়।
হ্যাঁ, এখানে দেখুন লেখা আছে রাজতরঙ্গিনী, হর্ষচরিত হচ্ছে বাণভট্টের, কলহনের রাজতরঙ্গিনী, সন্ধ্যাকার নন্দীর রামচরিত, আর লাস্টে রয়েছে বিক্রমাঙ্কদেব চরিত, তার রচয়িতা হচ্ছেন জয়দেব। অর্থাৎ এখানে ভুল ম্যাচিংটিকে খুঁজে বার করতে হবে। যেখানে আমরা জয়দেবের গীত গোবিন্দের কথা জানি, তো সেই হিসেবে এই যে এইটি ভুল, সেইটা কিন্তু আমাদেরকে সঠিকভাবে তথ্যটা জানা থাকলে তবেই কিন্তু আমরা উত্তরটা করতে পারছি। আর যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে কিন্তু এই আন্দাজ করে উত্তর দেওয়ার ফলে বেশ কিছুটা নাম্বার কেটে যেতে পারে। আচ্ছা, তাহলে পুরনোর সাথে নতুনের পার্থক্য কি হলো? পুরনোর সাথে নতুনের পার্থক্য অর্থাৎ আমরা যেভাবে এতদিন পড়ে এসছি তার থেকে আমাদের পড়ার ধরনে কি কি নতুনত্ব আনতে হবে যদি দেখি, তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইতিহাস মানেই মুখস্থ বিদ্যা, এটা অনেকেই ভেবে নেন, যেটা কিন্তু যদি ধারণাগত গভীরতায় আমরা পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু এই পরীক্ষার ময়দানে নিজেকে অনেক বেশি এগিয়ে রাখতে পারবো। অন্যদিকে প্রতিটি তথ্য মনে রাখার ক্ষেত্রে আমরা যখন জোর দিই সেই তথ্যের সাথে সাথে এবার কিন্তু সেই এক একটি তথ্যের সাথে কি সম্পর্ক সেই বিষয়টাকেও কিন্তু মাথায় রাখতে হচ্ছে। আর থাকছে অ্যাসারশন রিজন, ক্রোনোলজিক্যাল ম্যাচিং, এগুলো কিন্তু পুরোটাই একটা ইনডেপথ কনসেপ্টের সাথে সম্পর্কিত। নেগেটিভ মার্কিং এর কিন্তু একটা ঝুঁকি থেকে যাবে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে। যদি নেগেটিভ মার্কিং আসে তাহলে কিন্তু এই সমস্ত প্রশ্ন অতিরিক্ত যত্ন সহকারে বুঝে এবং সঠিক ব্যাখ্যা নিজের কাছে যদি থাকে তবেই কিন্তু আমরা সঠিক উত্তরটা দিয়ে আসতে পারবো। এরপরে আমরা দেখব যে এই যে আমরা প্রিপারেশনের একটা গুরুত্বপূর্ণ স্টেজে রয়েছি, যেখানে আমরা অনেকটাই বিভ্রান্ত, কি পড়বো, কতটা পড়বো, কেন পড়বো, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের তিনটে বিষয় কিন্তু একেবারে ভুলে গেলে চলবে না। কারণ কোশ্চেনের প্যাটার্ন যদি বদল হয় শুধু আপনার জন্য বদল হবে না, প্রতিটি ছাত্রছাত্রীর জন্যই সেটা বদল। তাহলে আমি যখন একজন প্রতিযোগী বা পরীক্ষার্থী হিসেবে নিজেকে রেডি করছি, তাহলে আমাকে মনে রাখতে হবে আমি যে কোনো বিষয়ের গভীরে যাব এবং সেটার কনসেপচুয়াল এভরিথিং আমার নখদর্পণে থাকবে। আর কি থাকবে? সময়ের হিসেব, যেটাকে আমরা ক্রোনোলজিক্যাল অ্যাওয়ারনেস বলি, এবং সঠিক তথ্য। আমরা খুব বাজার চলতি কোনো বই ইউজ করব না যাতে করে আমার সেই পরিশ্রম মাঠে মারা যায়। আমরা খুব অথেন্টিক এবং টেক্সট বইয়ের ওপর ভরসা করব যাতে করে আমরা সঠিক তথ্য আরোহণ করতে পারি। সবশেষে এটাই বলার যে মুখস্থ নয়, ইতিহাসকে বিশ্লেষণ করার প্রয়োজন। এবার কয়েকটা প্রশ্ন দেখানোর চেষ্টা করব। এত রকম তো বদলের কথা হলো, এবার কিছু প্রশ্নপত্র না দেখলে কিন্তু বিষয়টা যেন ঠিক কমপ্লিট হয় না। তো এখানে দেখুন মাল্টিপল স্টেটমেন্ট কোশ্চেনে দেওয়া হয়েছে ইলতুৎমিশ সম্পর্কে নিচের কোন তথ্যগুলি সঠিক। অর্থাৎ এখানে যে তিনটি সেন্টেন্স দেওয়া আছে সেটাকে খুব ভালো করে পড়ে বুঝে আমাকে যাচাই করতে হবে যে কিছু কিছু ভুল তথ্য এখানে তার সম্পর্কে দেয়া থাকতে পারে, তার মধ্যে থেকে সঠিক তথ্যটাকে কিন্তু বেছে নিতে হবে। ঠিক আছে, যেমন এখানে উত্তর হয়েছে 1 এবং 2 সঠিক, অর্থাৎ শুধুমাত্র 3এরটা কিন্তু দেখা যাচ্ছে যে ভুল তথ্য দেওয়া ছিল। অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইন কিন্তু গভীরভাবে পড়তে হচ্ছে এবং বুঝতে হচ্ছে। এই ধরনের প্রশ্নের প্যাটার্ন কিন্তু অনেকটা সময় লাগে, এক একটা প্রশ্নের উত্তর করতে প্রচুর সময় লাগে। তাই যেটা প্রয়োজন নিজের প্রিপারেশনের সাথে সাথে ধৈর্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসি আর এক ধরনের প্রশ্ন, যেখানে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে। কি বলা আছে প্রশ্নটা? 1793 সালে লর্ড কর্নওয়ালিস বাংলায় ড্যাশ ব্যবস্থা চালু করেন যার ফলে জমিদাররা ভূমির স্থায়ী মালিকানা পায়। অপশনে কি দেওয়া হয়েছে? রায়তওয়ারি, চিরস্থায়ী নাকি মহলওয়ারি। অর্থাৎ এখানে আমরা চিরস্থায়ী বন্দোবস্তের কথা লিখব। এখানে যদিও বা কর্নওয়ালিসের নাম, সালটা উল্লেখ করে দেওয়া হয়েছে, সেই কারণে আমাদের বন্দোবস্তটি কোন বন্দোবস্ত চালু হয়েছিল বাংলারও উল্লেখ রয়েছে। এই এতগুলো তথ্য যেহেতু দিয়ে দেওয়া হয়েছে তাই আমরা উত্তরটা খুব সহজে বার করতে পারলাম। সেই রকম ভাবেই কিন্তু আমাদের পুরো কোশ্চেনটা এবং তার আনুষঙ্গিক বিভিন্ন তথ্য দেখে উত্তরটার শিওর হতে হবে যে আমি শূন্যস্থানে কি বসাবো। এবার আসি কতগুলি হিস্টোরিক্যাল টার্মস
এই ওরিয়েন্টেড প্রশ্নও কিন্তু থাকতে পারে। তো সেক্ষেত্রে এই যে আমিল, আমিল বলতে মুঘল আমলে কি বোঝানো হতো, অর্থাৎ এই আমিল কথাটা, এই পরিভাষাটার যথার্থ মানে জানতে হবে, সেটা কর আদায়কারী কর্মকর্তা, সেনাপতি নাকি বিচারক। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা, ঠিক যেরকম আমিল থেকে প্রশ্ন, সেরকমই আরো একটি পরিভাষা উপরিকর, এইরকম প্রশ্ন বা টার্মও কিন্তু আসতে পারে। ঠিক আছে, এবার চলে আসি একটি ইন্টারেস্টিং প্রশ্নপত্রের ধরনে। সেটা হচ্ছে যে মানচিত্র বা ভৌগোলিক অবস্থান। না, এখানে আমি এটা বলতে চাইছি না যে একেবারে সেই ভূগোলের ম্যাপ পয়েন্টিং এর মতো কোনো কিছু বিষয় থাকবে, বরং প্রশ্নের ধরন এই রকমটা হতে পারে যে বিজয়নগর সাম্রাজ্য নিজের কোন দুটি নদীর মধ্যবর্তী রায়চুর দোয়াব অঞ্চলে গড়ে উঠেছিল। অপশনে দেওয়া হচ্ছে কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা, গোদাবরী এবং কৃষ্ণা। তো সেক্ষেত্রে আমার যদি এক্সাক্ট স্থানের হিসেবটা যদি না মনে থাকে, তাহলে কিন্তু এই যে তুঙ্গভদ্রা রিভার, তুঙ্গভদ্রা রিভার আমরা জানি যে বিজয়নগরের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। সেই তুঙ্গভদ্রা নদীর তীরে আমরা পড়েছিলাম না? তো সেই কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা, এই অপশনটা এখানে সঠিক অপশন হচ্ছে। তো সেক্ষেত্রে একটুখানি মানচিত্রের ধারণাটা কিন্তু আমাদের থাকতে হবে। এখানে যে প্রশ্নটি আমি দেখালাম সেটা ছাড়াও অন্যরকম প্রশ্ন আসতে পারে। পার্টিকুলার একটা ডাইনেস্টির নাম দেওয়া হতে পারে, যে সেই ডাইনেস্টি ভারতবর্ষের কোন অঞ্চলে অবস্থিত ছিল। যদি আমি বলি যে পল্লবদের যেটা ডাইনেস্টি ছিল, সেটা ভারতবর্ষের কোন কোন, বর্তমান ভারতের কোন কোন রাজ্যকে নিয়ে অবস্থিত, এই ধরনের প্রশ্ন আসতে পারে। সুতরাং মানচিত্রের এই যে ধারণা, যখন আমরা যে ডাইনেস্টি পড়ছি সেটা কোথায় এবং তাদের সাম্রাজ্য কোথায় কোথায় বিস্তৃত হচ্ছে, সেটা বর্তমানের ম্যাপের নিরিখে ঠিক কোন জায়গায় হচ্ছে, সেই জায়গাটা জানার উপরে জোর দেওয়ার কথা আমাদের ভাবতে হবে। আচ্ছা, ইতিহাসের গভীরতা, অর্থাৎ কিনা যে কোনো ঘটনাই যখন ঘটছে সেটা কেন ঘটছে, কিভাবে ঘটছে এবং তার প্রভাব কি হচ্ছে, এই তিনটে বিষয় কিন্তু একজন মানে একজন পরীক্ষার্থী হিসেবে না, একজন মানুষ হিসেবে, একজন ভারতবাসী হিসেবে কিন্তু আমরা খুব গভীরভাবে যদি বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু পুরো বিষয়টাকে নিজেদের মধ্যে আত্মস্থ রাখতে পারবো। এই সমস্ত কিছু ধরনের প্রশ্ন নিয়ে এবং পরিবর্তিত পরিস্থিতিতে যেভাবে সিলেবাস বদল হতে পারে, কোশ্চেনের প্যাটার্ন বদল হতে পারে, সেই সমস্তটা কিছু মাথায় রেখেই কিন্তু আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হয়ে গিয়েছে। 1 জুলাই থেকে শুরু হয়েছে বিএসসিসিআই তে হিস্ট্রির এবং অন্যান্য বিভিন্ন বিষয়ভিত্তিক টিচিং ফাউন্ডেশন ব্যাচ। এখানে এসএলএসটি হিস্ট্রির পাশাপাশি থাকছে জিওগ্রাফি, ফিলোসফি, বাংলা, এডুকেশন, সংস্কৃত ইত্যাদির মতো বিভিন্ন বিষয়। বিএসএসইআই ডিজিটাল লার্নিং অ্যাপ যদি আপনার ফোনের মধ্যে থাকে, তাহলে কিন্তু বিএসএসইআই তে এসএলএসটির পাশাপাশি আর কি কি বিষয়ে পড়াশোনা হচ্ছে, কিভাবে প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা, সেই বিষয়ে কিন্তু আপনি ধারণা পেতে পারেন বিভিন্ন রকম নোটিফিকেশনের মাধ্যমে। এই সমস্ত বিষয়টি যদি আপনার ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ, এই ধরনের আলোচনা আপনার প্রস্তুতি পর্বের ক্ষেত্রে কোনোভাবে সাহায্য করতে পারে, তাহলে আপনি অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।